ডায়াবেটিসটা পড়ানোর আগে আমরা একটু একটা সংজ্ঞায় আসি যে রোগ তো অনেক প্রকার। আমরা সাধারণত রোগকে দুই প্রকার ধরলাম। যদি দুই প্রকার ধরি তাহলে দুই প্রকারটা কি কি আসছে? একটা হচ্ছে জীবাণু ঘটিত রোগ আর একটা হচ্ছে মেটাবলিক রোগ। তাহলে আমাদের আগে জানতে হবে যে মেটাবলিক রোগ কাকে বলে আর জীবাণু ঘটিত রোগ কাকে বলে। জীবাণু ঘটিত মানে জীবাণু সংক্রমণের মাধ্যমে যে রোগ আসে সেটাকে আমরা জীবাণু ঘটিত রোগ বলি, যেমন টাইফয়েড, কলেরা, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি। আর মেটাবলিক রোগ হচ্ছে ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা। মানে এই সংজ্ঞাটা একটু ভালো করে দেখবেন, এই সংজ্ঞা নিয়েই কিন্তু আমি ডায়াবেটিসটা শুরু করব। যে ত্রুটিপূর্ণ জীবনযাপন পদ্ধতি এবং বিপাকীয় কারণে যেসব রোগ হয় সেটাকে মেটাবলিক রোগ বলে, যেমন উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, আর্থারাইটিস ইত্যাদি। তাহলে আজকে আমরা পড়াবো ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস তো কোন ভাগে আসতেছে? মেটাবলিক রোগ, তাই না? তাহলে যেহেতু ডায়াবেটিস মেটাবলিক রোগ, তাহলে এখানে মূল কারণ করছে হচ্ছে ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা এবং বিপাকীয় কারণে এটা হয়। তাহলে যেহেতু বিপাকের সাথে একটা সম্পর্ক আর খাদ্যাভ্যাসের সাথে মেটাবলিক রোগের হচ্ছে সরাসরি সম্পর্ক, এই কারণে আমরা এই মেটাবলিক রোগটিকে দূর করতে গেলে শুধু ওষুধে হয় না, আমাদের অনেক কিছু মানতে হয়। সেটা নিয়ে আজকে শুরু করব যে ডায়াবেটিস একটা নীরব ঘাতক ব্যাধি। মানে এই রোগটা আমরা চিকিৎসার জন্য শিখা, যেমন আমরা আগে শিখবো আমাদের ব্যক্তিগত জন্য। কারণ এই ডায়াবেটিস নীরব ঘাতক ভাবে এত বৃদ্ধি পাচ্ছে যে আমাদের আশেপাশে তাকালে প্রায় বাড়িতেই ডায়াবেটিসের রোগী পাওয়া যায়। কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা এই ডায়াবেটিস থেকে নিজে মুক্ত থাকবো, নিজের পরিবারকে মুক্ত করব, পরবর্তী প্রজন্মও এর থেকে বাঁচবে। মানে ডায়াবেটিস হওয়া মানে এভরিথিং লস। যার জন্য আমরা মনে করি যে এই ডায়াবেটিস হচ্ছে মরে যাওয়া ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত, যদিও যারা সচেতন তাদের জন্য ডায়াবেটিস হওয়ার পরও তারা অনেক ভালো আছে। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমে শুরু করি। যেহেতু আমরা জানলাম যে জীবাণু ঘটিত রোগ একটা, মেটাবলিক রোগ একটা, ডায়াবেটিস মেটাবলিক রোগ, আমরা মেটাবলিক রোগ ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। তাহলে আগে ডায়াবেটিসটা নিয়ে আলোচনায় আসা যাক। মানে সারা বিশ্বে ডায়াবেটিস হচ্ছে মহামারী আকারে ছড়ায় পড়ছে। পৃথিবীতে বর্তমানে প্রায় 1.5 মিলিয়ন লোক এ রোগে আক্রান্ত। WHO মতে 2025 সাল নাগাদ দ্বিগুণ হবে। তাহলে দেখেন যে ডায়াবেটিস চিকিৎসার জন্য বড় বড় বিল্ডিং, বড় বড় হাসপাতাল হচ্ছে ঠিকই, কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা যে সফল না তার বড় প্রমাণ বড় বড় হাসপাতাল, বিল্ডিং হচ্ছে কিন্তু রোগী বৃদ্ধি পাচ্ছে, রোগী কিন্তু কমতেছে না, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন হচ্ছে 1.5 মিলিয়ন, বলা হচ্ছে 25 সাল নাগাদ দ্বিগুণ হবে। এই জন্য আমরা ডায়াবেটিসকে একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করব, তাহলে আমরা নিজেরাও ডায়াবেটিস থেকে রক্ষা পাবো, পরিবার, দেশ সবাই বাঁচবে। ডায়াবেটিস হলো ইনসুলিনের অভাববশত সমস্যার কারণে সৃষ্ট এক ধরনের বিপাক ঘটিত রোগ। একে লিখবে না আমি আমার মতো টান দিব? জি স্যার, আমরা এটা কিন্তু এমন একটা একটু রোগ, একটু আমাদের আস্তে আস্তে সবার বললে ভালো করে জানা দরকার। এটা নীরব ভাবে বললে সব ঘরে ঘরে। লিখলে তো স্যার অনেক এই যে সময় আমরা কাকে বলে, কারণ, লক্ষণ এগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় রোগটাও মিসিং করি। আচ্ছা ঠিক আছে, বিপাক ঘটিত রোগ। এক কথায় বলতে পারি যে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। আরো শর্ট করলাম, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকেই ডায়াবেটিস বলে। তাহলে কারণ ওটার মধ্যেই গেল যে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি, বিপাক ঘটিত এই সমস্যার কারণেই ডায়াবেটিসটা আসতেছে।
এখন ডায়াবেটিস হয়েছে আমরা বুঝবো কি করে? প্রাথমিক যে লক্ষণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয়, ওজন কমে যায়, ক্ষুধা বৃদ্ধি পায়, চোখ মুখ শুকায় যায়, চোখে ঝাপসা দেখে, ক্ষত শুকাতে চায় না, মাড়ির সমস্যা ইত্যাদি লক্ষণগুলো আমরা প্রাথমিকভাবে দেখতে পাই। স্যার লক্ষণগুলো ডায়াবেটিস আরেকবার বলেন সাধারণত স্যার। ঘন ঘন প্রস্রাব, ওজন কমে যাওয়া, মুখ শুকিয়ে জি স্যার। যাওয়া, চোখে ঝাপসা দেখা, অতিশয় দুর্বল, ক্ষত শুকাতে চায় না, মাড়ির সমস্যা ইত্যাদি। বুঝছে? জি স্যার, ধন্যবাদ। এখন ডায়াবেটিস চিকিৎসা করতে গেলে আগে ডায়াবেটিসের প্রকারটা আমাদের জানা দরকার। আমরা অনেকেই জানি ডায়াবেটিস 2 প্রকার, আসলে ডায়াবেটিস সাধারণত 4 প্রকার। ডায়াবেটিস সাধারণত 4 প্রকার। 1 নম্বর হচ্ছে টাইপ 1, মানে ধরন 1 বলা যায়। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। 3 নম্বর হচ্ছে বিবিধ কারণ ভিত্তিক, শ্রেণী ভিত্তিক। তার মধ্যে আসে কি গর্ভকালীন ডায়াবেটিস, এটা বিভিন্ন কারণ ভিত্তিকের মধ্যে পড়ে গর্ভকালীন ডায়াবেটিস। আরেকটা আরেকটা হচ্ছে বিভিন্ন কারণ ভিত্তিক। এই মোট 4 প্রকার। তাহলে টাইপ 1 একটা, টাইপ 2 একটা, বিভিন্ন কারণ শ্রেণী বিভাগ ভিত্তিক একটা, আর গর্ভকালীন একটা। এই হচ্ছে 4 প্রকার। এখন এই যে 4 প্রকার, তার মধ্যে টাইপ 1 এর কাকে বলে জানা দরকার, টাইপ 2 কাকে বলে জানা দরকার, কারণ ভিত্তিক কাকে বলে জানা দরকার, গর্ভ অবস্থায় কেন হয়, এই কারণটা যদি জানা থাকে তাহলে আমরা চিকিৎসাটা আমাদের সহজ হবে। তাহলে আমরা ধরি প্রথমে টাইপ 1। টাইপ 1 হচ্ছে ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস, অর্থাৎ এরকম ডায়াবেটিসে শরীরে ইনসুলিন তৈরি হয় না, যার জন্য ডাক্তাররা ইনসুলিন প্রেসক্রাইব করে থাকে। আর টাইপ 2 হচ্ছে, এটাতে হচ্ছে ডায়াবেটিস তৈরি হয়, মানে ইনসুলিন তৈরি হয়, আংশিক তৈরি হয় আংশিক হয় না, যার জন্য আমরা অনেক সময় ওরাল ট্যাবলেট গুলো ডাক্তাররা দিয়ে থাকে। এটা হচ্ছে টাইপ 2। আর বিভিন্ন কারণ শ্রেণী ভিত্তিক যেটা, সেটা হচ্ছে জেনেটিক কারণে হতে পারে, উত্তরাধিকার সূত্রের কারণে হতে পারে, জেনেটিক কারণে ইনসুলিন কমে যাওয়ার কারণে হতে পারে এটা। আর গর্ভকালীন যেটা, সেটা হচ্ছে মায়ের বয়স যদি 37-এর উপরে হয় বা ওজন যদি বেশি হয় তাহলে ডায়াবেটিসটা হতে পারে। এটা কিন্তু সন্তান হওয়ার পরে আবার এটা প্রায় মানুষেরই থাকে না, অর্থাৎ বয়স বেশি এবং ওজন বৃদ্ধি কারণে এটা হতে পারে, বা ওভারিতে যদি সিস্ট থাকে, ওভারির সমস্যা থাকে, তাদেরও এটা হতে পারে। তাহলে আমরা এই যে 4টার যে কারণটা জানলাম, এই 4টার যদি কারণ জানা থাকে তাহলে আমাদের চিকিৎসাটা হবে খুব সহজ। ডায়াবেটিস চিকিৎসা হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে সচেতনতাই ডায়াবেটিস প্রতিরোধের মূল উপায়। তাহলে আমরা চিকিৎসারও আগে আমরা জানবো হচ্ছে ডায়াবেটিস সচেতনতা সম্পর্কে। কারণ আমরা যদি ঠিকমতো সচেতন হতে পারি তাহলে আমরা ডায়াবেটিস থেকে অবশ্যই মুক্ত পাবো এবং রোগীদেরকেও আরোগ্য করতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সক্ষম হব। ওই যে প্রথমে বলছিলাম যে সর্বত্র বড় বড় হাসপাতাল, ক্লিনিক, সেন্টার গড়ে ওঠার পরও কিন্তু ডায়াবেটিসের রোগী ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা এ থেকে বলতে পারি যে আমাদের সচেতনতা কম, বিধায় আমাদের রোগী বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমরা সচেতন হতে পারি তাহলে এটা হবে না। এখন আমরা যদি 3টা ডি কে ফলো করি, কয়টা ডি? 3টা ডি। যদি 3টা ডি কে আমরা ফলো করতে পারি, 3টা ডি দিয়ে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে 1 নম্বর ডি তে ডায়েট, এটা নোট।
এক নম্বর ডিতে ডায়েট, 2 নম্বর ডিতে ডিসিপ্লিন, 3 নম্বর ডিতে ড্রাগ। এটা কি সবার লেখা হয়েছে? ইব্রাহিম সারা দাও। আরেকটা ঠিক করেন প্রথম থেকে। 3টা ডি। হ্যালো, হ্যাঁ 3টে ডি, আরেকবার স্যার বলুন প্রথম থেকে। ও মানে প্রথম ডিতে ডায়েট, দ্বিতীয় ডিতে ডিসিপ্লিন, তৃতীয় ডিতে ড্রাগ। অর্থাৎ আমরা যদি প্রথম ডি হচ্ছে ডায়েট, দ্বিতীয় ডি হচ্ছে ডিসিপ্লিন, তৃতীয় ডি হচ্ছে ড্রাগ। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এই 1 আর 2 এই দুইটা নিয়ম মেনে চলি তাহলে 80% রোগীকে ওষুধ খাওয়া লাগে না। আর যদি এই দুইটা নিয়ম দিয়ে আমরা ফলো না করি তাহলে আমাদের 100% ওষুধ খাওয়া লাগে। তাহলে আমরা যদি এই যে খাদ্যাভ্যাস এবং ডিসিপ্লিন, এই যে ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা মেটাবলিক রোগের কারণ প্রথমেই পড়াইছিলাম, তাহলে ঠিক আমরা যদি আজকে এই ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থাটা চেঞ্জ করি এবং খাদ্যাভ্যাসটা মেনে চলি তাহলে আমাদের 80% ওষুধ খাওয়া লাগে না ডায়াবেটিসের জন্য। কিন্তু আমরা এই দুইটা না মানার কারণে আমরা 100% ওষুধের উপর নির্ভরশীল হয়ে যাই। অর্থাৎ আমরা সচেতনতার ক্ষেত্রে কি করব, যে যাদের ডায়াবেটিস আছে তারা আমরা চেষ্টা করব যে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়া, খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হওয়া, শারীরিক কর্ম তৎপরতা এবং ব্যায়াম সম্পর্কে সচেতন হওয়া, মুখের যত্ন, পায়ের যত্ন, হাইপো ইত্যাদি সম্পর্কে আমরা সচেতন হতে হবে। যদি এই বিষয়গুলোর উপরে আমরা সচেতন হই তাহলে আমাদের ড্রাগের কাছে যাওয়া লাগবে না। যেমন খাদ্যাভ্যাস, ডায়াবেটিসের যেই খাদ্যের নিয়মগুলো আছে এই নিয়মগুলো যদি আমরা মানার চেষ্টা করি এবং টাইম টু টাইম খাওয়া দাওয়া করি তাতে যেমন ডায়েটের কাজ করবে। আবার মুখের যত্নটা বড়, মানে আমাদের 700 প্রজাতির রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, তার মধ্যে 350 মুখ গহ্বর দিয়ে আর বাকি 350 হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই জন্য ডায়াবেটিসের রোগীরা প্রায় মাড়ির রোগে আক্রান্ত হয়। আমাদের হাদিসেও আছে যে মেসকের খুব গুরুত্ব আছে। তাহলে আমরা যদি মুখ গহ্বরটা ভালো মতো পরিষ্কার রাখি তাহলে আমাদের ওই 350 প্রকার রোগ হবে না। যেহেতু ডায়াবেটিস হলে মুখ গহ্বরের উপরে যত্ন নেওয়ার কথা বলা আছে, পায়ের যত্ন নেওয়ার কথা বলা আছে, নখের যত্ন নেওয়ার কথা বলা আছে, এই জন্য আমরা কি করব, মেসকের উপরও গুরুত্বটা রাখবো। ডিসিপ্লিন যেটা, যে ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থাকে থেকে একটু সরে এসে সঠিক জীবন পদ্ধতিতে চলার চেষ্টা করব। টাইম টু টাইম খাওয়া, গোসল এবং লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। আর ড্রাগ যেটা, সেটা তো ওষুধ। তাহলে আমরা যদি প্রথম ডি আর দ্বিতীয় ডিটা মেনে চলি তাহলে আমাদের 80% ওষুধ খাওয়া লাগে না। আর কাদের হয়, রিস্কটা কাদের বেশি, তাদের পিতা মাতার আছে, উত্তরাধিকার সূত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের হচ্ছে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে। পাশাপাশি যারা রিস্ক ফ্যাক্টর বেশি খায়, কোমল পানি বেশি খায়, জাঙ্ক ফুড বেশি খায়, হাইপার টেনশন বেশি, অতিরিক্ত ওজন, মানে শারীরিক পরিশ্রম করে না, এই জাতীয় রোগীদেরকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। শারীরিক সুস্থতার জন্য বলা হয়েছে প্রতিদিন শারীরিক পরিশ্রম করে ঘাম করতে হবে। তাহলে আমরা যদি শারীরিক পরিশ্রম করে ঘাম করতে পারি তাহলেও আমরা ডায়াবেটিস থেকে মুক্ত পেতে পারি। জরিপে দেখা যায় যে ডে লেবার দিয়ে ডায়াবেটিস কম হয়, কিন্তু যারা কায়িক পরিশ্রম বেশি করে, চেয়ার টেবিলে বসে কাজ করে বেশি, মানে এক কথা শারীরিক পরিশ্রম করে না, তাদেরই ডায়াবেটিসটা বেশি। যার জন্য এখানে শারীরিক পরিশ্রমের কথা বলা হয়েছে, হাঁটার কথা বলা আছে, এক্সারসাইজের কথা বলা হয়েছে।
আমরা এদিকের প্রতি বেশি গুরুত্ব দিব। জটিলতা, ডায়াবেটিস হলে অনেক জটিলতা আছে, তার মধ্যে হাইপো একটা। যেমন রক্তের গ্লুকোজ বৃদ্ধি পেলে ডায়াবেটিস হয়, তদ্রূপ গ্লুকোজ আমাদের শরীরের শক্তির উৎস, এটা যদি আবার কোনো কারণে কমে যায় তাহলে ডায়াবেটিসের রোগী হাইপো হয়ে মারা যায় এবং অনেক ঝুঁকি হয়। তাহলে আমাদেরকে যেন ডায়াবেটিস একেবারে নীল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, আবার যেন উপরে উঠে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। চিকিৎসা করতে গেলে এই দুটাকেই ব্যালেন্স করতে হয়। পাশাপাশি ডায়াবেটিস যাদের হয় তাদের, যেহেতু প্রথমেই বলছি এভরিথিং লস, তাদের প্রথম কি হয়, চোখের সমস্যা দেখা দেয়, কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, স্ট্রোক হতে পারে, এই ধরনের গুলো হতে পারে। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝবেন, যে বাড়িতে যে ট্যাপের পানি পড়ে, দীর্ঘদিন দেখবেন ট্যাপ থেকে যখন পানি পড়ে তখন কি হয়, কিছুদিন পর ওই সীসা বা লেপ পড়ে যায় পাইপের মধ্যে, ফলে প্রথমে যে তীব্র ইয়েতে বেরোতে পরে আস্তে আস্তে বেরোয়। কারণ কি, ওই পাইপের মধ্যে সীসা বা লেপ পড়ে যাওয়ার কারণে পাইপটা আস্তে আস্তে ব্লক হয়ে যায়। ব্লকের কারণে কি হয়, ঠিক তেমনই ডায়াবেটিস যাদের হয় তাদের রক্তনালীর গায়ে চর্বি জমতে থাকে। আর এই রক্তনালীর গায়ে যখন চর্বি জমে থাকে তখন একসময় এটা রক্ত ব্লক হয়ে যায়, ফলে স্ট্রোক হতে পারে, কিডনি অকেজো হতে পারে, অনেকগুলো সমস্যা দেখা দেয়। আমরা একটু বিষয়, যাদেরই ডায়াবেটিস হয় তাদেরই যেহেতু চোখের সমস্যা হয়, চোখের সমস্যা যখন হয় তখন সর্বপ্রথম চোখে ঝাপসা দেখে, দৃষ্টিশক্তি কমে যায়, গ্লুকোমা দেখা দেয়, বারবার ইনফেকশন হতে পারে, এগুলো হচ্ছে চোখের সমস্যা দেখা দেয়। যার জন্য ডায়াবেটিসের রোগীদেরকে চোখের বিষয়ে নজর দিতে হয়। হ্যাঁ, কি বললাম? হ্যালো, কেউ মনে হয় কিছু বলছিল? না না, কিছু না স্যার, বলুন। আচ্ছা, তারপরে হয় কি, নিউরোপ্যাথি বা স্নায়ুতন্ত্রের সমস্যা হয়। যাদেরই ডায়াবেটিস আক্রান্ত হয় তারাই রেটিনোপ্যাথির পরে নিউরোপ্যাথিতে আক্রান্ত হয়। নিউরোপ্যাথিতে যখন আক্রান্ত হয় তখন কি হয়, হাত পা জ্বালা করে, ঝিনঝিন করে, চলাফেরায় অসুবিধা হয়, মাথা ঘোরে, যৌন অক্ষমতা দেখা দেয় ইত্যাদি। তাহলে স্যার রেটিনোপ্যাথি আরেকবার যেমন বলেন স্যার। গেল, হাত পা জ্বালা করে, ঝিনঝিন করে, চলাফেরায় অসুবিধা হয়, মাথা ঘোরায়, যৌন অক্ষমতা দেখা দেয় ইত্যাদি। তারপরে কিডনি, কিডনি ধীরে ধীরে অকেজ হয়ে যায়। বুঝছে? জি স্যার। এই ধরনের অসংখ্য রোগ ক্রমান্বয়ে রোগীকে আক্রান্ত করে। তাহলে শুরু হলো ডায়াবেটিস দিয়ে, ডায়াবেটিসের থেকে রেটিনাপ্যাথি, ডায়াবেটিস থেকে নিউরোপ্যাথি, ডায়াবেটিস থেকে হার্ট, ডায়াবেটিস থেকে কিডনি, ডায়াবেটিস থেকে স্ট্রোক, এই সবগুলো কিন্তু ডায়াবেটিস থেকে শুরু হলো। যার জন্য ডায়াবেটিস মানে এভরিথিং লস। এই কারণে আমরা ডায়াবেটিস এর প্রথম থেকে যদি কেয়ার নিই তাহলে আমাদের এই জাতীয় রোগগুলো থেকে আমরা বাঁচবো। যদিও আমরা চিকিৎসা হোমিওপ্যাথিতে দিতে যাই, সফলতার হার হোমিওপ্যাথিতে কম। কারণ একটাই, ওই যে নাম্বার 1D, নাম্বার 2D, এই দুইটা ডি কে না মানার কারণে আমাদেরকে 100% ওষুধের উপর নির্ভরশীল হতে হয়। কিন্তু আমরা যদি ওই দুইটা ডি পুরোপুরি মানি তাহলে আমাদের 20% ওষুধ খেতে হয় এবং ওষুধ না খাইলেও রুগী ভালো থাকে। এবার আমরা চিকিৎসাতে যাই। লক্ষণ অনুযায়ী অ্যাসিড
এটার লক্ষণ কেমন? যে পিপাসা খুব দেখা দেয়, ঘন ঘন জল পান করে, ঘন ঘন প্রস্রাব করে, শরীর ক্রমশ জীর্ণ শীর্ণ হতে থাকে। এটা হচ্ছে অ্যাসিডিটিকের লক্ষণ। তারপরে সিজিয়াম জ্যাম, এটা আমরা সবাই কম বেশি জানি। স্যার কি এই বললেন ওষুধটা জাম পিপাসা দেখা যায় তারপর? অ্যাসিডিক অ্যাসিড কি আবার বলবো? হ্যাঁ বলেন। জি স্যার, আরেকবার বললে ভালো হয়। অ্যাসিডিক অ্যাসিডের আরেকবার মানে বলুন, আরেকবার। অ্যাসিডিক অ্যাসিডের মূল লক্ষণ হচ্ছে অত্যাধিক পিপাসা, ঘন ঘন জল পান করে, ঘন ঘন জল পান করে, ঘন ঘন প্রস্রাব, শরীর ক্রমশ জীর্ণ শীর্ণ হতে থাকে ইত্যাদি। 2 নম্বর হচ্ছে সিজিয়াম জ্যাম। এটা বল প্রচলিত একটা ওষুধ, এটা আমরা অনেকেই জানি। এটা হচ্ছে অদম্য পানি পিপাসা থাকে, এটা তো ঘন ঘন প্রস্রাব আছে, অদম্য পানি পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ওজন কমে যাওয়া, জীর্ণশীর্ণ এবং দুর্বল হয়ে পড়ে। ওজন কমে যাওয়া, জীর্ণশীর্ণ এবং দুর্বল হয়ে পড়ে। এবার অ্যাব্রোমা আগস্ট। অ্যাব্রোমা আগস্ট, অত্যাধিক ক্ষুধা, মুখ শুকনো, অত্যাধিক ক্ষুধা, মুখ শুকনো, প্রচন্ড পিপাসা, প্রস্রাবের পরিমাণ বেশি হয়, প্রস্রাব করার পরপরই পানি পিপাসা। অর্থাৎ ডায়াবেটিসের রোগী যে প্রস্রাব করবে, প্রস্রাব করার পরই পানি পিপাসা পায়, এটা একটা অন্যতম লক্ষণ। অনেক সময় দুর্গন্ধ ঘোলা প্রস্রাবও হয়। প্রস্রাবের বেগ ধারণে অক্ষমতা, এটার আরেকটা লক্ষণ। হইলে সারা দিও। হয়েছে হয়েছে। আচ্ছা, এবার আসো সেপালিকা ইন্ডিকা, সেপালেন্ডা ইন্ডিকা। সেপালেন্ড্রা? হ্যাঁ, মানে বহুমূত্র ক্রিয়াতে এটা মানে প্রশংসার সাথে ব্যবহার হয়। পাশাপাশি যাদের হাত পা জ্বালা থাকে তাদের এটা খুব ভালো কাজ দেয়। রাশ অ্যারো, স্যার এটা কি আবার একটু বলা যাবে? সেপালেন্ডা ইন্ডিকা হচ্ছে মানে এটা ডায়াবেটিসে বল ব্যবহৃত হয়, তারপরে যাদের হাত পা জ্বালা থাকে তাদের এটা খুব ভালো কাজ দেয়। মানে ডায়াবেটিসের লক্ষণগুলোর সাথে হাত পা জ্বালা। এবার রাশ অ্যারো, রাশ অ্যারো মানে এটি হচ্ছে একদম ডায়াবেটিসের উচ্চ প্রশংসনীয় একটা ওষুধ। পিপাসা, ঘন ঘন প্রস্রাব, বেগ ধরে রাখতে পারে না, অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, রোগী খুব শীঘ্রই দুর্বল হয়ে যায়। এই যে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, এটা রাশ অ্যারোমেটিকের একটা বড় লক্ষণ। এই যে ফোঁটা ফোঁটা প্রস্রাব, অনেক ডায়াবেটিসের রোগীর এগুলো পাওয়া যায়, বেগ ধরে রাখতে পারে না, ফোঁটা ফোঁটায় প্রস্রাব হয়। ফলে রোগী শীঘ্রই দুর্বল হয়ে যায়। হয়েছে রাশ আরো? এবার ইনসুলিন। স্যার পাওয়ার আর ডোজটা একটু বলবেন কাইন্ডলি। আসলে পাওয়ার বললে অনেক বিতর্ক হয়, তো এটা এক এক ডাক্তার এক এক রকম ব্যবহার করে। কেউ পঞ্চম ষষ্ঠ করে, কেউ শততমিক করে। আর এটা নিয়ে বললি যে যেটা করে পরে বিতর্ক আসবে।
যার জন্য জি, এটা স্যার। আমি প্রায় সময় উজ্জ্বল রাখি। ঠিক আছে, এভাবে বলে দেন। আচ্ছা আচ্ছা, যেমন আমি যেমন সিজিয়াম, তারপরে রাসায়ো, এগুলো আমি ব্যক্তিগত ক্ষেত্রে আমি মাদার ব্যবহার করি। ইনসুলিন হচ্ছে আমি 30 ব্যবহার করি। ইউরেনিয়ামেও আমি পটেন্সি ব্যবহার করি। অ্যাসিডিক আমি পটেন্সি ব্যবহার করি, আমার ব্যক্তিগত এটা। ট্রিপালার আচ্ছা, ইন্ডিকেটর ইনসুলিন, কি করে স্যার? এবার ট্রিপালার ইনসুলিন ইন্ডিকেটর। এটা মাদার ব্যবহার করি। আচ্ছা বলছিলাম আমাদের ক্লাস থেকে প্রশ্নগুলো করলে একটু ভালো হয়। আচ্ছা, এবার ইনসুলিন লেখো। হ্যালো, হ্যাঁ, বলেন। ইনসুলিন ডাক্তার বরিকের মতে, মানে ডায়াবেটিস রোগের এটা একটা উৎকৃষ্ট ওষুধ। ডাক্তার বরিকের মতে ইনসুলিন হচ্ছে ডায়াবেটিস রোগের একটি উৎকৃষ্ট ওষুধ। বুঝছে? হ্যাঁ, হ্যাঁ। এবার হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম রাইট। অত্যাধিক পিপাসা, অত্যন্ত ক্ষুধা, রুগী যত খায় ততই শুকায় যায়। মানে রুগী খায় প্রচুর কিন্তু তারপরে দিন দিন শুকাইতে থাকে। শর্করাযুক্ত বহুমূত্রই এটা খুব ভালো কাজ দেয়। এছাড়াও লক্ষণ ভেদে স্যার, শর্করা জাতীয় অ্যাসিড, কি বললেন? শর্করা জাতীয় ডায়াবেটিস এটা খুব ভালো কাজ দেয়। ও, এছাড়াও লক্ষণ ভেদে অ্যাসিড ফস, ক্রিওজোট ইত্যাদি ব্যবহৃত হয়। অ্যাসিড ফজ আর একটা ক্রিওজোট, ন্যাট্রাম সাল্ট ইত্যাদি ব্যবহৃত হয়। এবার বায়োকেমিক মতে স্যার ন্যাট্রাম স্যার ন্যাট্রাম ন্যাট্রাম ফস, সালফ ন্যাট্রাম কি? ন্যাট্রাম সাল্ট বলেছে। বলেন। এবার বায়োকেমিক মতে ক্যালকিরা ফস। শুধু কি ওষুধের নামই বলবো না লক্ষণও বলবো? স্যার লক্ষণও বলেন। লক্ষণ খাওয়া বলেন ক্যালকিরা স্যার, ফস তাহলে সুবিধা হয়। জীর্ণ শীর্ণ, ক্ষুধাহীন, ক্যালকিরা ফস জীর্ণ শীর্ণ, ক্ষুধাহীন, দিন দিন শরীর শুকায় যাওয়া, মুখ ও জিহ্বা শুকনা, বুঝছে? হ্যাঁ, জল পিপাসা তো আছেই, সেই সাথে লবণ আর মাংস খাইতেও রোগীর খুব ইচ্ছা করে। মানে এরা মাংস প্রিয়। যদিও ন্যাট্রামিল লবণ প্রিয়, কিন্তু এই ক্যালকিরা ফসের এই ডায়াবেটিসের রোগীও লবণ প্রিয়। ক্যালিফস, ক্যালিফস শর্করাযুক্ত বহুমূত্রে অত্যাধিক ক্ষুধা, ঘন ঘন প্রস্রাব, মানসিক দুশ্চিন্তা, চাপ রোগীদের ব্যবহৃত হয়।
ন্যাট্টাম সাল। অত্যাধিক ক্ষুধা, অত্যাধিক ক্ষুধা এবং মানসিক চাপ যাদের থাকে, টেনশন প্রেশান বেশি, মানসিক চাপ যাদের, তাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। স্যার পুরোটাই আবার বলুন তো, ক্যালকুরিয়া ফস যেটা স্যালিফস। শর্করাযুক্ত বহুমূত্রে অত্যাধিক ক্ষুধা, ঘন ঘন প্রস্রাব, রোগী শুকায় যায়, দুর্বল হয়ে পড়ে, মানসিক চাপ যাদের বেশি, মানসিক দুশ্চিন্তা, তাদের এটা ব্যবহৃত হয়। হলে সারা দাও। হ্যাঁ স্যার হয়েছে স্যার। হ্যাঁ, এবার ন্যাট্টাম সাল। শর্করাযুক্ত বহুমূত্রই চমৎকার কাজ দেয়। হয়েছে? হয়েছে স্যার। হ্যাঁ এখন এই চারটা দিতে গেলে ওই যে গতদিন লিকুইডে যেমন বললাম যে চারটা দেওয়ার সমস্যা, এই চারটাকে আমরা একত্রে আনতে পারি, সেটা হচ্ছে বায়োপ্লাজম 7 নং। এই ডায়াবেটিসে যে কটা বায়োকেমিক মেডিসিন আছে সবগুলোরই কম্বিনেশন হচ্ছে বায়োপ্লাজম 7। তাহলে আমরা এখানে বায়োপ্লাজম 7টা ব্যবহার করতে পারি। বায়োপ্লাজম 7। লাস্টের পয়েন্ট একবার ন্যাট্টাম সালফেট একবার বলুন। বায়োপ্লাজম 7 বললাম যে, লাস্টের পয়েন্ট ন্যাট্টাম সালফেট পয়েন্টটা। ন্যাট্টাম সাল। হ্যাঁ স্যার। ন্যাট্টাম সাল মানে লাস্ট কোনটা, ন্যাট্টাম সাল বলবো না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বায়োপ্লাজম বলবো? ন্যাট্টাম সালফার হচ্ছে শর্করাযুক্ত বহুমূত্রই মানে চমৎকার কাজ দেয়। প্রস্রাবে তলানি পড়ে, অস্থিরতাও থাকে। কিন্তু আমি বলছি যে এই বায়োকেমিকের যে কটা মেডিসিন আছে এই সবগুলোই এই বায়োকেমিক কম্বিনেশন 7-এর মধ্যে আছে। স্যার যে কোনো লক্ষণ রোগীকে শাক খাওয়ানো যাবে? মানে অ্যানি ডায়াবেটিস রোগীকে 7 দেওয়া যাবে, 7 নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে টোটকা। করলা। আরেকবার বলুন। টোটকা আরেকবার টোটকা বলুন। বলছি, টোটকা। সকলে আমরা কথা বলবো না, রেকর্ড হচ্ছে। টোটকা টোটকা বলছেন স্যার, টোটকা। লেখো করলার রস। করলার রসটা আমরা কেন খাবো? যে অগ্নাশয় হতে অগ্নাশয় বিটা সেল হতে ইনসুলিন বাড়াতে সহায়তা করে, যার জন্য আমরা করলার রসটার কথা বলে থাকি। রসুন। এটাও অগ্নাশয় হতে বিটা কোষ হতে ইনসুলিনের মাত্রা বাড়ায় দেয়। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে করলা রস, রসুন, মেথি, ডুমুর, নয়নতারা, মেহগুনি, চিরতা, গুলঞ্চ ইত্যাদির রস খাওয়া যেতে পারে। করলা, রসুন, মেথি, ডুমুর, নয়নতারা, চিরতা, গুলঞ্চ ইত্যাদি।
হয়ে গেছে স্যার। বুঝছে? স্যার আমরা তো জানি স্যার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অবস্থায় কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। এখন ডায়াবেটিসের রোগী যখন ট্রিটমেন্ট হচ্ছে তখন সে রসুন খাবে? আমি তো এখানে কথাটা কিভাবে বলছি যে আমি করলার রসটা দেবো, কেন দিব? করলার রসটা যখন খাবে তখন তার হচ্ছে অগ্নাশয় থেকে বিটা সেল হতে ইনসুলিন বাড়াতে সহায়তা হবে। আর এখানে রসুনটা তো কাঁচা খাওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে কি? জি না স্যার। এটা তো শুধু আমি কি বললাম যে আমরা মেডিসিন দিব, কিন্তু রুগীকে যে পথ্য দিব। কারণ আমি কিন্তু প্রথমে বলছি কি যে ডায়াবেটিসটা আরোগ্য করতে গেলে দুটোটাই মেটাবলিক রোগ, খাদ্যাভ্যাসের সাথে সম্পর্ক। তাহলে খাদ্যাভ্যাসটাকে আগে পরিবর্তন করতে হবে, ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থার থেকে সঠিক পথে আসতে হবে। যেহেতু এটা বিপাক ঘটিত রোগ, তাহলে বিপাক আমাকে আগে চিন্তা করতে হবে। এই রসুনটা অনেকে অনেক ভাবে খায়, কেউ মুড়ির সাথে খায়, কেউ তরকারির মধ্যে আস্ত দিয়ে সেটা খায়, কেউ আচার করে খায়, এক একজন এক এক ভাবে খায়। কিন্তু আমরা যেটা দেখছি, যেমন মেথি, 1 চামচ মেথি রাত্রে ভিজিয়ে রাখলো, সকালবেলায় ওটা ওই জল সহ মেথিটা চাবাই খেয়ে নিল। গুলঞ্চ রাত্রে ভিজিয়ে রাখলো, সকালবেলা খেয়ে নিল। তো সব খাবে না, দেখুন একটা দুটো ফলো করে। আমি জাস্ট সহায়ক হিসাবে ওষুধের পাশাপাশি এগুলো ব্যবহার করার মানে কাজ দেয় বলে বললাম। করলার রস, রসুন, মেথি, নয়নতারা, তারপরে ডুমুর, উলঞ্চ ইত্যাদি। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আনুষঙ্গিক ব্যবস্থা। কায়িক পরিশ্রম করতে হবে, অর্থাৎ প্রতিদিন গোসলের আগে ঘাম দিয়ে গোসল করতে হবে, অর্থাৎ শারীরিক পরিশ্রম করে তাকে ঘাম করতে হবে। যেমন ডায়াবেটিসের রোগী সকালে উঠে হাঁটা দেয়, এটা খুব ভালো। শারীরিক পরিশ্রম করতে হবে, তাহলে খুব ভালো কাজ দিবে। এবং ফাস্ট ফুড, কোমল পানি, এই জাতীয় খাবার গুলো বর্জন করতে হবে। এবং সে যাই খাবে তাকে ভালো করে চিবাই খাইতে হবে। যদিও ডায়াবেটিস হয়ে গেলে তাকে তো খাদ্য তালিকা অবশ্যই মানতে হবে। এবং যে খাবারটাই খাবে, এই যে চাবাই যে রসটা আসবে, এটাও কিন্তু এক প্রকার ইনসুলিন। অর্থাৎ তাকে ভালো করে চাবাই খাইতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। আরেকটা জিনিস, যে ডায়াবেটিসের রুগীরা কফি না খাওয়াই ভালো। ডায়াবেটিসের অনেক রুগীরা কফি খায় শরীরটাকে চাঙ্গা করার জন্য, কিন্তু কফি এই জন্য না খাওয়া ভালো যে কফিতে ক্যাফেইন থাকে। আর ক্যাফেইন হচ্ছে রক্তের সমস্যা সৃষ্টি করে, ঘুমের সমস্যা সৃষ্টি করে। যেহেতু এই কারণে মানে কফি না খাওয়াই ভালো। বিশেষত ফাস্ট ফুড, রিচ ফুড, জাঙ্ক ফুড, এগুলো টোটালটা বর্জন করতে হবে। কোমল পানি, অর্থাৎ ইদানিং তো ট্রেডিশন হয়ে গেছে 7 আপ, কোল্ড ড্রিঙ্কস, কোমল পানি ইত্যাদি। এগুলো কিন্তু যেমন ডায়াবেটিসের জন্য ক্ষতিকর, তেমনি হাড় ক্ষয়ের জন্য আরো ক্ষতিকর। এই কারণেই এই জাতীয় খাদ্যগুলো বর্জন করাই শ্রেয়। যোগ, যোগের নাম লেখো। জি স্যার, হয়েছে। কপালভাতি। হ্যাঁ, এবার যোগ বলুন। মানে রুগীকে তো ব্যায়াম দিবা, সেই ব্যায়ামের নামটা লিখো, কপালভাতি। বলেন স্যার। কপালভাতি। কপালভাতি। অনুলোম বিলোম, অনুলোম বিলোম, মন্ডুকাসন। এটা ডায়াবেটিসের সবচেয়ে ভালো একটা ব্যায়াম। এই সব ব্যায়ামগুলো জায়নামাজে বসে হয়। মন্ডুকাসন, স্যার শশকাসন। দেখিয়ে দিলে ভালো হয়। কি করে বুঝবো স্যার কোনটা ব্যায়াম, কিছু বুঝতে পারছি না তো। আছে, ছবি দেওয়া আছে, এটা তো গ্রুপে ছবি আসলে পুঁথিগত বিদ্যার প্র্যাকটিক্যাল বিদ্যা দুটো আলাদা। ব্যায়ামটা তো দেখাইলে হবে না, হ্যাঁ, সরাসরি শিখতে জি হয়। স্যার। ওই যে ইব্রাহিম একটা ছবি পোস্ট করছে, হুম ওই হুম। ছবি আছে, তিনটাই কিন্তু ডায়াবেটিসের ব্যায়াম। শুধু দুটো আলাদা আছে, একটা মন্ডুকাসন, একটা শশকাসন, এই তো বাদ আছে। তিনটা ওখানে দিয়াই আছে। স্যার কোনটা কতক্ষণ হবে? মন্ডুকাসন,
আগে নামগুলো লেখেন না, মুন্ডুকাসন, শশকাসন। আপনার ইউটিউবে যে খুঁজে বের করে নিবেন। হ্যাঁ, সর্বাঙ্গ আসন, হলাসন ইত্যাদি। বুঝছে? ডায়াবেটিসটা আমরা এই কারণে ভালো করে শিখবো, প্রথমে বলছে আবারও মনে করাই দিচ্ছি যে এই রোগটা নীরব ঘাতক ব্যাধি। এটা পরিবারে ঢুকা মানে সবার ঝুঁকি, এই কারণে এই রোগটা যেন না হয়, যার জন্য আমাদেরকে আগে থেকেই সচেতন হতে হবে। হয়ে গেলে তো এভরিথিং লস, তার অনেকগুলো বর্ণনা দিছি। অর্থাৎ হওয়ার আগে আমরা যদি সচেতন হই তাহলে আমাদের এই রোগগুলো হবে না। যেহেতু এটা মেটাবলিক রোগ, অর্থাৎ ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা এবং বিপাকীয়, এগুলো থেকে আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে যেন আমরা অন্তত এর কবলে না পড়ি। এবার কারো প্রশ্ন? আরেকবার বলুন নামগুলো স্যার। যে ক্লাস যে হয়েছে এর আঙ্গিকে কারোর যে কোনো প্রশ্ন? কোনটা যদি বুঝে না থাকেন সেখান থেকে প্রশ্ন করা যাবে, অর্থাৎ যা আমি ক্লাস এর উপরে প্রশ্ন করেন না। একে একে বলবেন এবং সবাই মিউট করে রাখবেন, এটা রেকর্ড হচ্ছে এটা। হ্যাঁ, একজন একজন করে প্রশ্ন করেন। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ। পাচ্ছেন? আপনি প্রথমে সংখ্যাটা আরেকবার বললে ভালো হতো। প্রথমে যে ফার্স্ট যে পয়েন্টটা বলেছিলেন, প্রথমে সংখ্যাটা। মানে ডায়াবেটিস কাকে বলে সেটা? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমে সংখ্যাটা একবার বললে খুব ভালো হতো। আর ডায়াবেটিস কি বলছিলাম, যে ডায়াবেটিস হলে ইনসুলিনের অভাববশত সমস্যার কারণে সৃষ্ট এক ধরনের বিপাক ঘটিত রোগ। ডায়াবেটিস হলো ইনসুলিনের অভাববশত সমস্যার কারণে সৃষ্ট এক ধরনের বিপাক ঘটিত রোগ। এক কথায় বলতে পারি যে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। নেক্সট। স্যার টাইপ 1 এর সংখ্যাটা স্যার একটু। টাইপ 1 হচ্ছে যে মানুষের ইনসুলিন তৈরি হয় না, অর্থাৎ ইনসুলিন প্যানক্রিয়াস থেকে একেবারে ইনসুলিন অগ্নাশয় থেকে আর উৎপন্ন হচ্ছে না, সেটা হচ্ছে টাইপ 1। যার জন্য এই ধরনের রোগীগুলোকে অ্যালোপ্যাথিরা কি করে, সরাসরি ইনসুলিন প্রেসক্রাইব করে থাকে। তবে যদি ওষুধ এবং টোটকার পাশাপাশি তিনটাও যোগ করা যায়, বিশেষত মুন্ডুকাসন, শশাকাসন আর হচ্ছে কপালভাতি, 15 দিনে ইনসুলিন নেওয়া বাদ হয়ে যায়। পরীক্ষিত, আমি অনেক রোগীর উপরে দেখছি। আমি 5টা যোগ দিই, 5টা যোগ করতে লাগে 5-5 মিনিট, আর ওষুধ 15 দিনে তার ইনসুলিন নেওয়া বাদ হয়। আর যদি কেউ এটা কন্টিনিউ করে তার তো ওষুধের কাছেই যাওয়া লাগে না। স্যার একজন প্রশ্ন করেছেন প্রোটিন ওষুধ একটানা কতদিন খাওয়া যাবে, মানে সুগারের পেশেন্টকে এই ওষুধটা কি টানা খাবে না? অ্যালোপ্যাথি মতে এ বি সি ডি এই 4টা রোগের ওষুধ হচ্ছে মৃত্যুর আগের দিন পর্যন্ত খাইতে হয়। এতে অ্যাজমা, বিতে ব্লাড প্রেশার, সিতে ক্যান্সার, ডিতে ডায়াবেটিস। অর্থাৎ এই রোগটা মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খেতে হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে যদি ওষুধের পাশাপাশি এই যে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করে, অর্থাৎ D1 D2 ডায়েট আর ডিসিপ্লিন, এই দুটো যদি রোগী মানতে পারে তাহলে 80% ওষুধ খাওয়া লাগে না। আর সাথে যদি যোগগুলো করে, ওষুধ না খাইলেও রোগী দীর্ঘদিন ভালো থাকে। মাঝে মাঝে টেস্ট করে যখন দেখবে যে আপ ডাউন করছে তখন দরকার, এছাড়া ওষুধ না খাইলেও চলে। কিন্তু D1 এবং D2 এটা মানতেই হবে। এবং স্যার যে মেডিসিন গুলো লিখে দিলেন সেগুলো হাই সুগার এবং লো সুগারের মধ্যে কোনো ভাগ আছে কি?
হ্যাঁ, ভাগ তো আছে, অবশ্যই আছে। যেমন রক্তে গ্লুকোজ থাকে, প্রস্রাবে গ্লুকোজ থাকে, সেজন্য যে সরকার ভাগ করে বলেছে। কিন্তু এই যে মেডিসিন গুলোর নাম বলেছি, এই মেডিসিন গুলো তোমরা সবাই ম্যাথমেটিক্যাল একটু পড়তে যাবা। পড়তে গেলে দেখবা এর সাথে আরো বর্ণনা আছে। আমি তো জাস্ট 1 লাইন 2 লাইনে বলছি, আরো বিস্তারিত এটা সম্পর্কে জানা যাবে। তার কোনো প্রশ্ন? ডায়াবেটিসটা এত বড় পড়ালাম, প্রশ্ন তো অনেক থাকার কথা, কারণ চোখের সমস্যা জি হয়, কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, স্ট্রোকের সমস্যা হয়, সবই তো ডায়াবেটিস আর কারো থাকলে আমার একটা প্রশ্ন ছিল যে থেকে। নামাজ পড়লে কি যোগ ব্যায়াম করতে হবে? নামাজ হচ্ছে একটা উৎকৃষ্ট যোগ। নামাজ হচ্ছে সর্বজন স্বীকৃত একটা উৎকৃষ্ট যোগ। কিন্তু ডায়াবেটিসে মানে প্রত্যেকটা রোগেরই নির্দিষ্ট কিছু যোগ থাকে। নামাজ তো সর্বরোগের জন্য কাজ দেয়। আর পাশাপাশি যেমন মন্ডুকাসন, এটা সরাসরি প্যানক্রিয়াসকে আঘাত করে, কারণ ওর মধ্যে প্যানক্রিয়াস একটা আর্দ্রতা পড়ে। আর্দ্রতা পড়ার কারণে ইনসুলিন গুলো সঠিকভাবে নিঃসরণ হতে পারে না। যেমন দেখেন, বাড়িতে যদি টবে আমরা দীর্ঘদিন পানি দিই, টবের মাটির উপরে একটা শ্যাওলা পড়ে যায় না? দেখবেন কলে টিউবওয়েলে যে কল ছাকা হয়, দেখবেন ওই জায়গায় তো শ্যাওলা পড়ে যায়। বৃষ্টি দীর্ঘদিন হইলেও পাকার উপরে শ্যাওলা পড়ে যায়। তা আমাদের এই প্যানক্রিয়াসের উপরে এরকম আর্দ্রতা পড়ে যায়। তাহলে ওই আর্দ্রতাটাকে তো তুলতে হবে, তাই না? কিন্তু মন্ডুকাসন, শশাকসন, হলাসন এগুলো করলে হয় কি, ওই আর্দ্রতা দূর হতে সহায়তা করে, ফলে আবার ইনসুলিন নিঃসরণ হতে সহায়তা করে। এই জন্য শারীরিক পরিশ্রমের কথা বলা আছে, এই যে সকালবেলায় হাঁটার কথা বলা আছে, খাদ্যাভ্যাসের কথা বলা আছে, চিবাই খাওয়ার কথা বলা আছে। এই দিকগুলো লক্ষ্য রেখে চললে এবং ওষুধ দিলে রোগী নিয়ন্ত্রণে থাকবে। আর কারো প্রশ্ন? এরা কিন্তু খুব দ্রুত খায়, অর্থাৎ এদেরকে ভালো করে চিবাই খাওয়ার পরামর্শ দিতে হবে। ধন্যবাদ স্যার। Thank you. বাকি মোল্লা, স্যার হ্যাঁ জি বলেন, বাকি মোল্লা, শুনতেছি। ইব্রাহিম দা, আমি একটা প্রশ্ন হ্যাঁ বলেন, প্রশ্ন করবো আমি। শুনতেছি। বলুন বলুন। হ্যাঁ, ইনসুলিন, ইউরেনিয়াম নাইট্রিকাম, অ্যাসিড ফস, এগুলি কত পাওয়ার দিয়ে আমরা শুরু করতে পারি এট ফার্স্ট? আমরা 30 দিয়ে শুরু করতে পারি, 1x দিয়ে শুরু করতে পারি, 3x দিয়ে শুরু করতে পারি। ও, আর স্যার যেগুলো বায়োকেমিক বলে, যেমন ক্যালকেরিয়া, ফসফেরিকাম, ক্যালিফস, বায়োকেমিক কার্বনেট, আমার ব্যক্তিগতভাবে আমি 12x ব্যবহার করি বর্তমানে। ওই ডাইরেক্ট ডায়াবেটিসের রোগী পাইলে আমি হোমিওর পাশাপাশি যদি বায়োকেমিক ব্যবহার করি, তাহলে আমি ওই বায়োপ্লাজম 7টাই ব্যবহার করি। আর স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, যে ধরেন কোনো পেশেন্টকে আমরা হয়তো ইনসুলিন হোক বা ইউরেনিয়াম নাইট্রিকাম হোক বা অ্যাসিড ফস একটা দিলাম, যে লক্ষণ ভেদে দিলাম আর কি, যদি পাশাপাশি আমি ওর মধ্যে ক্যালকেরিয়া, ফসফেরিকাম বা ক্যালিফস বা ন্যাট্রাম এর একটা দিই, তো কি কোনো কাজে আসবে না যে কোনো একটা না ব্যবহার না, করবো? অবশ্যই দেওয়া যাবে। আমি তো রিপোর্টেন্সি একটাই দিলাম, এর সাথে বায়োকেমিক এরকম দিতেই পারি আমি। কিন্তু এটা যদি অর্গানন হিসাবে বলতে যাই, তাহলে আবার আমাকে সবাই ভুল ধরবে, কারণ অর্গাননের মধ্যে হোমিওপ্যাথির মধ্যে আবার বায়োকেমিক কিন্তু আলাদা। হোমিওপ্যাথি আলাদা, বায়োকেমিক আলাদা। কিন্তু অনেক হোমিও ডাক্তার বায়োকেমিক ব্যবহার করে, সে সূত্রে বললাম দেয়া যায়। কিন্তু পিওর যদি হোমিও নিয়ে বলতে যাই, তাহলে এটা নীতি বিরুদ্ধ। হিমেল, কোনো প্রশ্ন? না স্যার, বাকি মোল্লা করবে এবার। বাকি মোল্লা, বাকি মোল্লা। নেই স্যার। স্যার আমি যে বলছিলাম যে বায়োকেমিক সাহায্য, এটা যে পেশেন্টকে দেওয়ার সময় এর কোনো টাইম টেবিল বা এটা আমি না শুনতে পাইনি, আরেকবার বলো।
বলছি যে বায়োকেমিক্যাল, যে এটা বায়োকেমিক্যাল যে 4টা ওষুধ হচ্ছে, বায়োকেম 7 আছে না বললেন আপনি? হ্যাঁ, বায়োপ্লাজমা। ওটা ওটা বায়োপ্লাজম বায়োপ্লাজমা। 7 নাম বললেই হবে। ওটা বলুন স্যার আরেকবার, মানে বলতে পেশেন্টকে কিভাবে দিতে হবে? এটা 4টা করে বড়ি 3 বার খাই। সাইফুল ইসলামের একটা প্রশ্ন আছে। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এটা ওষুধটা কতদিন খাওয়াতে হবে? ডায়াবেটিস তো আপনার দীর্ঘ পরিসরের একটা রোগ, তো আমি ওষুধটা তো এটা কতদিন? কিছুক্ষণ আগে উত্তরটা দিছি, কতদিন খাওয়াতে হবে। জি স্যার, আমার একটু নেটওয়ার্কের সমস্যা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছিলাম যে অ্যালোপ্যাথি মতে এ বি সি ডি এই 4টা রোগের ওষুধ মৃত্যুর আগের দিন পর্যন্ত খাইতে হয়, কিন্তু আমাদের হোমিওতে ওষুধের পাশাপাশি যদি এই টোটকা এবং যোগগুলো, অর্থাৎ আমি যে 3টা ডি দিয়ে রোগটা শিখালাম, অর্থাৎ D1 আর D2 যদি মানতে পারে, তাহলে অল্প দিনেই ওষুধ থেকে আমরা দূরে থাকতে পারি, অল্প দিনেই। আমি যেমন এগুলো করে আমি 15 দিনে 21 দিনে অনেক ইনসুলিন রোগী ইনসুলিন দেওয়া বন্ধ করাইছি। জি স্যার, ধন্যবাদ স্যার। এই ডায়াবেটিসের রোগীরা না মানতে চায় না। এরা হয় কি, মানে যেটা ওদের নিষেধ সেগুলোর প্রতি ওদের আগ্রহ বেশি, মানে যার জন্য মানে মন না চাইলেও ওদেরকে বুঝাইতে হবে যে কাজগুলো না করার জন্য। তারা যদি একটু কায়িক পরিশ্রম করে, খাদ্যাভ্যাসটা মেনে চলে আর এগুলো করে, তাই ইনশাল্লাহ তারা ভালো থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হবে এই যে বলবেন কানজি ফাতেমা। হ্যাঁ ম্যাডাম বলেন। আসসালামু কানজি আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলছিলাম বহুমূত্র জিনিসটা আমি বুঝি না, কাইন্ডলি একটু বলবেন? সরকার যত বহুমূত্র বলতে কি, দেখ ডায়াবেটিস টেস্ট করতে গেলে প্রস্রাবও টেস্ট করে, রক্তও টেস্ট করে। তাহলে ব্লাড সুগার যেটা তো রক্তে আলাদা করছে, যখন প্রস্রাবে পাওয়া যায় তখন দেখায় 1+, 2+, এগুলো লেখে না। এই শর্করাযুক্ত বহুমূত্রে যেমন ন্যাট্রাম সালফের কথা বলছি, খালি ফসের কথা বলছি, তাই না? এগুলো কাজ দেয়। এই জন্য ডায়াবেটিস নিয়ে আর কি স্টাডি করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল, ওটা হচ্ছে বায়োপ্লাজম 7 দিলে সেই ক্ষেত্রে কি মেডিসিন গুলো দিতে হবে আবার? বায়োকেমিক যে মেডিসিন গুলো আছে, ক্যালিফস, ওটা তো ম্যাক্সিমাম হোমিও ডাক্তাররা কি করে, হোমিওর পাশাপাশি বায়োকেমিক দেয়। আমি তো এটা বায়োকেমিকের ক্ষেত্রে বলছি, কিন্তু হোমিও তো অবশ্যই, মানে হোমিও প্রেসক্রিপশন আলাদা, বায়োকেমিক প্রেসক্রিপশন আলাদা। আচ্ছা স্যার, যদি বায়োপ্লাজম 7টা ইউজ করা হয় সেক্ষেত্রে কি ওই মেডিসিন গুলো লাগবে, মানে দেওয়া যাবে কি? আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি তো অনেকগুলো ওষুধের নাম বলছি, তাই না? সে আমি একটা রোগীকে ইনসুলিন 30 দিলাম, 30-র পাশাপাশি আমি যদি মনে করি যে আমি বায়োপ্লাজম 7টা দিব, আমি দিতে পারবো। কিন্তু যারা এটা যদি অর্গানন ধরে বলতে যায় তাহলে এটা হোমিওর নীতি বিরুদ্ধ। কিন্তু যেহেতু অনেক ডাক্তাররা হোমিওর পাশাপাশি বায়োকেমিক দেয়, সে সূত্রে আমি বললাম যে এটা দেওয়া যেতে পারে। স্যার, আমি একটু ক্লিয়ার হই নাই, মানে আমার কোশ্চেনটা ছিল যে ক্যালিফস বা ক্যালকেরিয়াফস এগুলা দিলে তার পাশাপাশি কি বায়োপ্লাজম 7 দিব কিনা? কোনো যুক্তি নাই, কারণ কি এই ক্যালিফস, ন্যাট্রাম সালফ সবগুলোই বায়োপ্লাজমের মধ্যে আছে, তাহলে ডবল দেওয়ার তো কোনো যুক্তি নাই, আছে কি? ডাবল, হ্যাঁ স্যার, এটাই ছিল কোশ্চেন। মানে আমি তো 7টা বলার উদ্দেশ্য হচ্ছে যারা নব্য ডাক্তার তারা কিন্তু ক্যালিফাস কোনটা হবে, ক্যালকেরিয়াফস কোনটা হবে, ন্যাট্রামের কোনটা হবে এটা বলতে মানে নির্ণয় করতে কষ্ট হয়। তাহলে আমি কানার মধ্যে একটা শিখলাম যে ডায়াবেটিস মানে BP7, তাহলে আমি 7টা দিয়ে দিলাম। এটা শুধু নব্য ডাক্তারদের জন্য সুবিধা। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ইনসুলিন অনেক নেমে যায় বা ডায়াবেটিস একদম মানে কমে যায়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিভাবে আমরা ট্রিটমেন্টটা করতে পারি? আমি বলি, আমি ওই ডায়াবেটিস যখন জটিলতা পড়াইছিলাম, জটিলতা পড়ানোর মধ্যে একটা পয়েন্ট বলছিলাম হাইপো, মানে এক কথায় গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগায়। এই গ্লুকোজ যখন বৃদ্ধি পায় তখন ডায়াবেটিস হয়, আবার এই গ্লুকোজই যখন মাইনাস হয়ে যায় তখন আমাদের এই অনেকগুলো লক্ষণ দেখা দেয়।
আর এই হাইপো যখন হয়ে যায় রুগীরা মারাও যেতে পারে। তখন আমরা কি করি, যে ওষুধে বৃদ্ধি করা খুব কষ্ট হয়ে দাঁড়ায়, তখন আমরা তাৎক্ষণিক রুগীকে গ্লুকোজ খাইতে বলি, চিনি খাইতে বলি, শরবত খাইতে বলি, কারণ নীল হয়ে গেলে তো রুগী মারা যাবে। এবং যাদের হাইপো হয় তাদের কিছু সিমটম দেখা দেয়। সিমটমটা কিরকম, প্রথমে কাঁপুনি হতে পারে, ঘাম হতে পারে, মাথা ঘোরা হতে পারে, অস্থিরতা হতে পারে, এই জাতীয় লক্ষণগুলো দেখা দেয়। অর্থাৎ গ্লুকোজ বৃদ্ধি পেলেও যেমন সমস্যা, আবার একদম কমে গেলেও সমস্যা। তবে তাৎক্ষণিক বৃদ্ধির জন্য গ্লুকোজ, চিনি, শরবত, স্যালাইন এর বিকল্প নাই। স্যার কতদিন পর্যন্ত বলছিলাম, স্যার? একে একে বলি, অনেক আপত্তি নেই, একে একে বলি। সবাই বলেন, একজন আমার একজন একটা করে প্র- প্রশ্ন করেন, আমার সবাই একটা সুযোগ দিব। প্রশ্ন আছে স্যার, হ্যাঁ বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলি বলি, একে একে বলবো। হ্যাঁ, সবারই প্রশ্ন নেওয়া হবে। বলছিলাম বলছিলাম যে স্যার, ডায়াবেটিসের ক্ষেত্রে মুক্তার আলম ভাই মিউট করে রাখুন, একে একে বলি না আমরা সবাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মুক্তার সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হুম। বাংলাদেশ স্যারের সাথে কথা বলতে পেরে আমি ধন্যবাদ, আমি ধন্য খুব। তাই যে ডায়াবেটিসের পেশেন্টের মাদার ব্যবহার করা যায় কি না, মাদার ব্যবহার করলে কেমন কি হয়? আমি তো মাদার ব্যবহার করি, এই কথা তো কিছুক্ষণ আগেও যেমন সিজিয়াম, রাসারো এটার কথা বলছি, কিন্তু যে আমি এটা মাদারই ব্যবহার করি। ও তাহলে আমি ছিলাম না স্যার, একটু পরে আমি একটু এসেছি লাইনে। তার সাথে সাথে ওই বায়োকমিক 7। আসলে হোমিওপ্যাথিতে বলা হয়েছে সিঙ্গেল মেডিসিনের কথা, কিন্তু তারপরেও আমরা অনেক সময় একটা পটেন্সি, একটা মাদার, একটা বায়োকেমিক দিয়ে থাকি। যদি অর্গানন ভিত্তিক বলতে হয় তাহলে মাদারও বিরুদ্ধ ওষুধ। কিন্তু আমরা বাস্তবতায় দেখি যে অনেক সময় সিঙ্গেল মেডিসিন দিয়ে ডায়াবেটিস কভার করা কষ্ট হয়ে দাঁড়ায়। যার জন্য আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে অনেক সময় কি করি, একটা পটেন্সি ব্যবহার করি, একটা মাদার ব্যবহার করি, একটা বায়োকেমিক ব্যবহার করি। আর আমি রুগীকে এইভাবে দিই, আমি রুগীকে মেডিসিন যেমন দিই, পাশাপাশি রোগ রিলেটেড একটা যোগ দিই এবং টোটকা দিই। যেমন দেখেন এখানে করলা রসের কথা বললাম, মেথির কথা বললাম, ডুমুরের কথা বললাম, তাই না? ঠিক আমি করি কি, ওই রোগটাকে মেডিসিনে একটা রাখি, ওই রোগ রিলেটেড যোগকে একটা রাখি, পাশাপাশি ম্যানেজমেন্টকে একটা রাখি। আর ডায়াবেটিসটা পুরোটাই ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। এই জন্য ডায়াবেটিসটা ওষুধের পাশাপাশি ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব বেশি দিতে হবে, তাহলে D1 এবং D2 মানা হবে। আসলে থ্যাংক ইউ আমার স্যার। না যে প্রশ্নগুলো আপনাদের দিকে কামনা করছিলাম আপনারা কিন্তু বলতে পারতেছেন না। যেমন দেখেন, ডায়াবেটিস হলেই রেটিনোপ্যাথির সমস্যা হয়, চোখের বিবিধ সমস্যা, নিউরো সমস্যা, অনেক সমস্যা হয়। ডায়াবেটিস এই যে 1, 2, কিন্তু প্রশ্ন তেমন আসছে না আপনাদের থেকে। তারপরও কারো যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে ডায়াবেটিস নিয়েই বলেন। স্যার আসসালামু আলাইকুম। যত প্রশ্ন করবেন তত জানতে পারবেন, শিখতে পারবেন। প্রশ্ন করলে শিখা যায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বলছিলাম যে ডায়াবেটিস হঠাৎ বেড়ে গেছে আমার আম্মার, ওই 250 হয়েছে সিপি, আর খালি পেটেটা আছে আপনার 200। এখন শুধু মাথা ঘুরছে হঠাৎ করে। এর আগে জ্বর হয়েছিল, রাক্ষস দিয়েছিলাম, জ্বরটা আর নাই, জ্বর কমে গেছে। এখন শুধু মাথা ঘুরছে, এর জন্য কি মেডিসিন দেবো কিছু ভাবতে পারছি না স্যার, কমছে না। ডায়াবেটিস স্যার বর্তমান পয়েন্ট কত? 245। 245 আবার কেমন পয়েন্ট? স্যার এটা ভারতের ক্ষেত্রে হয় স্যার, ভারতে ওটা আমাদের আমি সাইফুল ক্লিয়ার করো তো। 245 হলে স্যার হচ্ছে 13 সামথিং। 13 আচ্ছা, কি স্যার? যদি 13 হয় তাহলে আমি জি, কয়েকটা স্যার। মেডিসিন বললাম, এর মধ্যে যেমন মাথা ঘোরার মেডিসিনও বলেছি। আর কি লক্ষণ আছে? আর কি লক্ষণ বলে? আর লক্ষণ এখন সেরকম মানে পাচ্ছি না মাথা স্যার, কিন্তু লক্ষণ আছে। হঠাৎ হঠাৎ করে পাচ্ছিলাম, শরীর বসে থাকতে পারছিল না, শরীর ক্লান্ত, আর জল পিপাসা অনেক বেশি ছিল, আর নড়াচড়া করলে বৃদ্ধি, ব্যথা বেদনা খুব বেশি হয়েছিল শরীরে। তো আমি ব্রাউনিয়া দিয়েছিলাম সিঙ্গেল মেডিসিন, আচ্ছা ব্রাউনিয়াতে ওটা কমে গেছে। হাতে ব্যথা, জ্বর, ব্যথা কিংবা জ্বর ওটা চলে গেছে স্যার, কিন্তু মাথা এখন ঘুরতেছে, এটা কিন্তু কোনো রকমই যাচ্ছে না। মানে মাথা ঘোরাটা কখনোই যাচ্ছে না, তাই না?
জি স্যার, যাচ্ছে না। আচ্ছা, এই মাথা ঘোরাটাকে একটু বলতে পারবেন যে বালিশ থেকে এপার থেকে ওপারে গেল মাথা ঘোরে? না স্যার, মাথা সব সময়তেই ঘুরছে, শুয়ে থাকছে একটু তখন আরাম লাগছে, আর যখন জল ঢালছে মাথাতে, যখন জল হ্যাঁ, ঢালছে স্নান করছে, সেই সময়টা একটু আরাম পাচ্ছে, ভালো লাগছে। প্রেশার কি হাই? প্রেশার না স্যার, প্রেশার নর্মাল। প্রেশার নর্মাল? জি স্যার, 125/80। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে মানে ফোটা ফোটা বা ঘন এরকম তো নাই, তাই না? স্যার বুঝলাম না। মানে প্রস্রাব কি ঘন ঘন এরকম আছে, মানে ফুটে ফুটে পড়ে বা হওয়ার পরে মনে হয় আবার হবে, এমনই আছে কি? অ্যাসিড ফাস্ট ভাবা যেতে পারে, হ্যাঁ, ইউরেনিয়ামটাও ভাবা যেতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার গোপীনাথ ধন্যবাদ স্যার। স্যারের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। গোপীনাথ সরকার স্যারের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। তবে ডায়াবেটিসে না টোটকাটা খুবই ভালো। ডায়াবেটিসে ওষুধে যতটা কাজ হয় না, টোটকাতে কিন্তু অনেক ভালো কাজ হয়। সবাই অন্তত রুগীকে টোটকাটা দিয়েন, খুব ভালো কাজ দিবে। একজন লিখছে কখন ফোন দিলে পাওয়া যাবে, রাত্রিরে 11টা 12টা 10টার পরে 1টা পর্যন্ত ফোন দেওয়া যাবে। জি, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে কি ট্রিটমেন্ট দেবে, কোন মেডিসিনটা আসবে? নিউরোপ্যাথিতে? হ্যালো, জি এখন জি জি নিউরোপ্যাথি জি, ওই যে হাত পা ঝিনঝিন করে ডায়াবেটিসের। এখন নিউরোপ্যাথি তো অনেকগুলো বলছে, যেমন হাত পা জ্বালা বলছি, ঝিনঝিন করা বলছি, চলাফেরা অসুবিধা, মাথা ঘোরা। স্যার আমার একটা কোনো পয়েন্ট মিস্টেক হয়ে গেছে। কোনটা? তবে এক্সারসাইজটা নিউরোপ্যাথির খুব ভালো কাজ দেয়। হ্যালো হ্যালো, জি কি যেন প্রশ্ন করলো, পরে আর কোনো সাউন্ড আসছে না। আচ্ছা, ডায়াবেটিস যদি বেশি সাতক্ষীরা, বেড়ে যায়, জি বলেন। ডায়াবেটিস যদি হুট করে বেশি বেড়ে যায়, তাহলে আর তাড়াতাড়ি কমানোর জন্য কোন ওষুধটা ভালো হবে ইমিডিয়েট জি স্যার, কমানোর জন্য? আসলে আমাদের তো এরকম কোনো ওষুধ নাই যে এটা দিলে এটা কমবে, এরকম কোনো ওষুধ নাই। কারণ স্পেসিফিক তো অ্যালোপ্যাথি ওটা বলতে পারে, কিন্তু আমাদের তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা, অর্থাৎ লক্ষণ ধরেই আমাদেরকে এগোতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনি লক্ষণ ধরে যেটা আসবে সেটা দিবেন, কিন্তু কমানোর ক্ষেত্রে আপনি টোটকাগুলো ব্যবহার করবেন। আপনি যে মন্ডুকাসন যেটা বললাম, শশকাসন যেটা বললাম, এই দুটাতে কিন্তু দ্রুত কমে। যে ডায়াবেটিস হলে মুখের মধ্যে জ্বলে, অনেক সময় ঝাল লাগে, আমি এটা কি আমি কোনো আপনাদের থেকে ওষুধ আমি আছে? আপনাদের থেকে এই প্রশ্নটা চাইছিলাম, কিন্তু করেন নাই। যেমন আমি বলছিলাম যে ডায়াবেটিস হলে মুখের যত্ন নিতে হয়, পায়ের যত্ন নিতে হয়, চোখ, কিডনি, এগুলো। মুখের যত্ন এই জন্য নিতে হবে যে ডায়াবেটিস রোগীরা মাড়ির রোগে আক্রান্ত হয়। আর যার জন্য আমি তখন ক্লাসে বলছিলাম যে আমাদের 700 প্রজাতির রোগের মধ্যে 350 প্রকার প্রজাতির রোগ আসে মুখ গহ্বর দিয়ে। যার জন্য আমাদের হাদিসেও মানে মেসাকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর তাগাদা দিয়েছে। আমরা যদি মুখ গহ্বরটা ভালো করে পরিষ্কার রাখি, তাহলে এই ধরনের ফাঙ্গাল গুলো আগেই নষ্ট হয়ে যায়, ফলে মুখের এগুলো হয় না। অর্থাৎ ডায়াবেটিসের রোগী দেখবেন যারা দীর্ঘদিন ডায়াবেটিস আগে পায়ে আক্রান্ত হয়, পায়ে গ্যাংগ্রিন পর্যন্ত হয়। যার জন্য ডায়াবেটিসের রোগীরা মুখ, পা এগুলো যত্ন বেশি নিতে হবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এই রোগটা যেন না আসে। এই জন্য প্রতিনিয়ত কায়িক পরিশ্রম করতে হবে আর খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে। এই যে আমরা ক্লাসে যেটা বলছিলাম যে ফাস্ট ফুড, যেমন আমরা চোখের প্রবলেম, তো ডায়াবেটিস হওয়া মানে এভরিথিং লস। চোখের প্রবলেম আগে হয়, চোখের গ্লুকোমা আসে, চোখে ঝাপসা দেখে, দৃষ্টিশক্তি কমে যায়, বারবার ইনফেকশন হতে পারে,
এই জাতীয় রোগগুলো আগে দেখা দেয়, যার জন্য ডায়াবেটিস চোখের আমি বলতে যত্নটা চাচ্ছি কিভাবে নিতে পারি? প্রতিরোধ উত্তম, অর্থাৎ আমরা হওয়ার আগে চেষ্টা করব যাতে আমাদের এই রোগগুলো না হয়। আর সে কারণে কায়িক পরিশ্রম, ব্যায়াম এগুলো তো করবো এবং খাদ্যাভ্যাসটা চেঞ্জ করব, ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। মানে যে মেটাবলিক যে রোগটা, আমরা মেটাবলিক কারণ থেকেই চেষ্টা করব দূরে আসার। স্যার আমি বলতে চাচ্ছি, দেখা যাচ্ছে আমরা মুখের যত্নটা আমরা ব্রাশের মাধ্যমে অথবা মিসওয়াকের মাধ্যমে নিলাম, চোখের যত্নটা কিভাবে নেব? প্রথমত এটা ডায়াবেটিসে আক্রান্ত হলে অল অর্গান গুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, তখন চোখটা আগে ইফেক্ট করে। এখন চোখের যেই সমস্যাটা আসবে সেই সমস্যাটা তো কেয়ার নিতে হবে, তাই না? যেমন ওই যে সর্বাঙ্গাসন একটা ব্যায়াম দেওয়া আছে, সর্বাঙ্গাসন ব্যায়াম এবং শীর্ষাসন যেটা আছে এটা চোখের জন্য খুব ভালো কাজ দেয়। পাশাপাশি স্রোতের পানিতে তাকানো, এই যে ঘাসের উপরে হাঁটা, এগুলো খুব ভালো কাজ দেয়। জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকটা আমার পয়েন্ট আরেকটা কাজ করা যায়, না আরেকটা গ্যাপ গেছে, যাদের চোখে অরিজিনালি প্রবলেম হয় তাদের একটা চোখের ব্যায়াম আছে, এটা আমি এখন এখানে দাঁড়ায় দেখাতে পারবো, মানে বসে বলতে পারবো। এই ব্যায়ামটা খুবই ভালো। সেটা হচ্ছে এই বুড়ো আঙুল দিয়ে কানটা একদম বন্ধ করে দিতে হবে যাতে বাইরের কোনো আওয়াজটা না আসে, আর এই 3 আঙুল দিয়ে চোখটাকে একদম ঢাকে দেবো, কিন্তু চোখটা বেশি মাত্রায় চাপবো না, জাস্ট শুধু যাতে অন্ধকার দেখায়, চোখটা আমি পুরো ঢেকে দেবো। আর এই বুড়ো আঙুল দিয়ে কানটা এমন ভাবে চাপবো যেন বাইরের কোনো শব্দটা না আসে, দিয়ে আমরা মুখ বন্ধ করে আমরা শুধু এইভাবে করব, মানে এইভাবে আমরা যদি দমটা নিয়ে নিঃশ্বাস নিই তাহলে চোখের খুব ভালো একটা ব্যায়াম এটা। এটা কি বোঝা গেল? ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটা জিনিস। এটা শুধু চোখের, এটা আইনি চোখের, যখন দেখবেন ক্লান্ত লাগছে এটা শুধু চোখেরই ব্যায়াম নয়, এটা মানসিক অবস্থাও উন্নত করতে খুব সাহায্য করে। ব্যায়ামের তো অনেক স্যার নিঃশ্বাসটা কি মুখ দিয়ে নিতে হবে? স্যার নিঃশ্বাসটা কি মুখ দিয়ে নিতে হবে? ডায়াবেটিস আমি বলি, যদি ডায়াবেটিস ওষুধ দিয়ে আরোগ্য করা যায়, ওষুধ দিয়ে কখনোই পুরো আরোগ্য হবে না, এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খাইতে হবে। কিন্তু ওষুধের পাশাপাশি যদি এই লাইফস্টাইল, খাদ্যাভ্যাস চেঞ্জ হয় এবং এই যোগ এবং টোটকা গুলো করা যায়, তাহলে ওষুধ দীর্ঘদিন খাওয়া লাগবে না। হ্যাঁ, আমি চোখে যেটা দেখালাম এটার নাম হচ্ছে ভামরি প্রাণায়াম। হিমেল, আর কোনো কোশ্চেন? হ্যালো স্যার, কোনো প্রশ্ন থাকলে বলতে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এক কথায় ডায়াবেটিস পেশেন্টের মানে শারীরিক যত্নটা, তারপর খাবারের দিক দিয়ে মানে ডিসিপ্লিন, তাই তো, আর কায়িক পরিশ্রম, এটাতে মেন না স্যার ডায়াবেটিসের রোগী? আমি না বুঝতে পারলাম না, শুনতে পাইনি, আরেকবার। কোথায় ডায়াবেটিসের রুচি মানে রোগীতে পেশেন্টকে মানে নিজের শরীরের যত্ন, খাবারের দিকে লক্ষ্য, তারপর মানে কায়িক পরিশ্রম, এটাই মেন না? মানে এক কথায় ডায়াবেটিস রোগীরা যত নিজের উপর টেক কেয়ার, সে রোগী তত ভালো, অর্থাৎ যে যত সচেতন সে রোগী তত ভালো থাকবে। একটা আমাকে একজন ওই যে SMS দিল যে ডায়াবেটিস রোগ হলে বুঝবো কি করে। আমি তো শুরুতেই কাকে বলার পর লিখে দিছি লক্ষণটা, সে কি ছিল না তখন? আমি যে লক্ষণটা লিখে দিছি প্রথমেই, ওই লক্ষণগুলো দেখা দিলে আমি ছিলাম না। এখন সেটা আপনার পার্শ্ববর্তী কারোর থেকে নিতে হবে, কারণ ডায়াবেটিসের লক্ষণ কি বলছিল? ঘন প্রস্রাব, ওজন কমে যাওয়া, অধিক পিপাসা, মুখ শুকায় যাওয়া, চোখে ঝাপসা দেখা, মানে ক্ষত শুকাতে চায় না, এই লক্ষণগুলো প্রাইমারি ভাবে আমরা বুঝতে পারি ডায়াবেটিসের লক্ষণ। তারপরে টেস্ট করতে হবে। কিন্তু বলি আপনারা যেমন দেখেন, আমি বললাম অনেক প্রশ্ন করলেন না, ডায়াবেটিস রোগী টেস্ট করতে দিবে কি? এটা একটা প্রশ্ন ছিল যে ডায়াবেটিস রোগীকে আমরা কি টেস্ট দিব, এটা একটা প্রশ্ন না? সাইফুল, হ্যালো সাইফুল, ডায়াবেটিস রোগীকে আমরা কি কি টেস্ট দিব এটা জানার জরুরি দরকার ছিল। এটা আপনারা লিখে নেন, কিন্তু এই প্রশ্নটা আপনাদেরকে আমি চাইছিলাম কিন্তু আপনারা কেউ করলেন না।
ডায়াবেটিসের রোগীকে টেস্ট না করালে বুঝবেন কিভাবে যে সে আসলে ডায়াবেটিসের রোগী? লেখেন ডায়াবেটিস রোগীকে কি টেস্ট দিবেন, লেখেন এফবিএস, এটা ফাস্টিং। তারপর লেখেন আরবিএস, এফবিএস একটা, আরবিএস একটা। তারপর লেখেন এইচবি A1C, HbA1C, লিপিড প্রোফাইল। এগুলো ডায়াবেটিস টেস্টের জন্য খুব দরকার, এই টেস্টগুলো তো জানা দরকার। স্যার এলএফটি করতে কি দিতে হবে? না না, বলা হয়েছে এফবিএস, আরবিএস, HbA1C একটা, লিপিড প্রোফাইল একটা। এগুলো সবগুলো ডায়াবেটিসের টেস্ট। হ্যাঁ, কেটে কেটে আসছিল কথা। এফবিএস, এফবিএস, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপরে আরবিএস। স্যার একটু ফুল ফর্মটা বলবেন? আমি তো ফুলই বলতেছি। আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার, ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ খাওয়ার আগে খাওয়ার পরে। র্যান্ডমটা খাওয়ার পরে, আর এফবিএস ফাস্টিংটা খাওয়ার আগে, অর্থাৎ খাওয়ার আগে করায় তারপর আবার দেওয়ার পরে 2 ঘন্টা পরে করায় না, সেটা। এটাকে আরো সঠিকভাবে জানার জন্য, সেটা হচ্ছে আবার ডায়াবেটিস যাদের হয় তাদের তো কোলেস্ট্রল বেশি থাকে, অনেক কিছু বেশি থাকে, যার জন্য আমরা অনেক ক্ষেত্রে এই রোগীগুলো যাদের পুরোনো ডায়াবেটিস তাদেরকে আমরা লিপিড প্রোফাইলটাও করাই থাকি। ঠিক আছে। আরেকটা, ওটা কি? হ্যালো, হ্যাঁ স্যার। হিমেল, ফাস্টিং তাহলে পর্যন্ত রাখি নাকি আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আরেকটা বিষয় আপনি কি বুঝতে পারেনি, অনেকের ক্ষেত্রে সুগার যখন হাই হয়ে যায়, বেড়ে যায়, শরীর কাঁপুনি হয়, ওই টাইমে কি স্যার কোনো মিষ্টি খাবার খেতে দিতে হয় অল্প করে? সুগার যদি বেড়ে যায় তাহলে তো মিষ্টি খাওয়ানোই যাবে না। একমাত্র সুগার যখন কমে যাবে, অর্থাৎ হাইপো যখন দেখা দিবে, তখন মিষ্টি খাইতে হবে। আর বাইরে গেলে খালি তারও সমস্যা। সেক্ষেত্রে একজন প্রশ্ন করছে পিত্তথলির পাথর নিয়ে, এটা তো ডায়াবেটিস এর ক্লাস, ডায়াবেটিস নিয়ে প্রশ্ন করেন, পিত্তথলির তো অনেক বড় ক্লাস, ওইটা আগামী ক্লাসে হবে। পরবর্তী পিত্তথলিতে আসবো তখন পারাবো। স্যার আমি একটু বলি, একটা আপনি টোটকা বললেন, আমি আরেকটা বলে দিই। হাইপো নিয়ে সমস্যা বা ডায়াবেটিক্সে যাদের সমস্যা আছে তাদের ঘরে যেমন মিষ্টি রাখা যাবে না, তাও ঠিক হাইপোর সমস্যার জন্য ঠিক মিষ্টি বা কোনো কিছু রাখা অবশ্যই উচিত। ফ্রিজের ভিতরে চকলেট হাইপো রোগীর মিষ্টি একমাত্র ভরসা তাৎক্ষণিক, কারণ ডাক্তারের কাছে যাইতে যাইতে আপনারা অবশ্যই ফ্রিজ বা যেখানে থাক চকলেট রেখে দিবেন। হ্যাঁ হিমেল, আরেকটা কথা বলছিলাম, ওই যে ডায়াবেটিস রোগীর যে পানির পাইপের যে উদাহরণটা দিছিলাম, এটা সবার মানা দরকার। কারণ তা নাহলে হয় কি, ওই রক্তনালীর গায়ে যে চর্বি জমতে থাকে আস্তে আস্তে এগুলো ব্লক হয়ে যায়। ব্লক হলে তখন এই যে স্টক করতে পারে, অনেক সমস্যা দেখা দেয়। হার্ট ব্লক থেকে শুরু হয়ে যায়, স্টক থেকে শুরু করে, ব্রেন স্টক থেকে শুরু করে অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য ওইগুলো মানা দরকার। আর যার জন্যই খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। এবং কায়িক পরিশ্রম করলে কি হয়, এগুলো সহায়তা করে। আর অনেকেই তো কায়িক পরিশ্রম করবে না, সবাই বাসা বাড়িতে থাকে, কেন কায়িক পরিশ্রম তো ব্যায়াম। আমি যে 5টা ব্যায়াম দিচ্ছি, 5টা ব্যায়ামের জন্য কোনো লাফালাফি নাই, যায় না মধ্যে বসে ব্যায়াম। আবার ডায়াবেটিসের রোগীদের জন্য হাঁটা একটা বড় পথ, সাঁতার একটা বড় পথ। যে একটা ম্যাডাম লিখলো কি ডার জন্য, তার উত্তরটা পেলাম না। আপনি কি প্রশ্ন করছেন আপনি বলেন, আমি দেখতে পাইনি। সুগার বেশি থাকলে কত শুকাতে চায় না, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, ডায়াবেটিসে যখন ক্ষত শুকাতে চায় না, তখন প্রথমত তার ডায়াবেটিসটাকে কমায় আনতে হবে পয়েন্টে, মেডিসিন দিয়ে লক্ষণ ধরে। পাশাপাশি ক্যালেন্ডুলা মাদার দিয়ে ক্ষতটাকে ওয়াশ করতে হবে দিনের ভিতর অনেকবার। এটা ডাইরেক্ট ক্যালেন্ডুলা মাদার, কোনো পানির সাথে না, ডাইরেক্ট ক্যালেন্ডুলা মাদার দিয়ে ওয়াশ করতে হবে। আর ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। স্যার, হ্যাঁ
স্যার আমার আমি ডায়াবেটিক পেশেন্ট বাট সাইড বাই সাইড ট্রাইগ্লিসারাইড 890 এই and এই টিজিটা কি আপনার বেশি? হ্যাঁ 890 আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক আর বেশি। তার সঙ্গে স্যার তার সঙ্গে ফ্যাটি লিভার টাইপ 2 হয়ে গেছে। ওরে আল্লাহ, তাহলে তো আরো সমস্যা। শোনেন, তো আপনার যেহেতু ফ্যাটি লিভার প্লাস টিজি বেশি, অর্থাৎ আপনার জন্য তৈলাক্ত জাতীয় জিনিস একেবারে বর্জন করতে হবে। অর্থাৎ আচ্ছা আপনি যা সহজ হজম হয় তাই খাবেন, সহজ পাচ্ছ, কিন্তু তেলের জিনিস গ্রুপাক আপনার জন্য একেবারে নিষেধ। আর যেহেতু ফ্যাটি লিভারে যোগের বিকল্প নাই। আপনি একটু পেট কমানো যে যোগগুলো আছে সেই সূক্ষ্ম ব্যায়ামগুলো করেন, তাহলে ইনশাল্লাহ ফ্যাটি লিভারের ক্ষেত্রে অনেক কাজ দিবে। আর টিজিটাকে কমাইতে গেলে আপনি একটু তৈলাক্ত যেমন বর্জন করতে হবে, পাশাপাশি ওষুধ খেয়ে টিজিটাকে একটু দ্রুত লেভেলে আনেন। তো স্যার এখন আমাকে কোনো হোমিওপ্যাথি মেডিসিন কিছু সাজেস্ট করবেন স্যার? আপনি কি মেডিসিন খান আগে বলেন, সেটার সাথে সাদৃশ্য করি। স্যার আগে আমি অনলি ডায়াবেটিসের জন্য জাম্বলিনাম সিজিলিয়ান নিলাম অ্যান্ড জাম্বলিনাম সিজিলিয়ামই খেতাম। আপনাদের ইন্ডিয়াতে একটা ওষুধ পাওয়া যায় ইনসুলিন 6x, ওষুধটা খুব কার্যকরী ওষুধ। ইনসুলিন 6x, এটা আমাদের দেশে পাওয়া যায় না, আমরা তো 30 ব্যবহার করি, কিন্তু আপনাদের ওখানে আমি এই ওষুধটা দেখছিলাম ইনসুলিন 6x, ওষুধটা আমি আনছিলাম, খুব ভালো রেজাল্ট হয়। না না না, টাইট্রেশন। আমরা তো এখানে পটেন্সি ব্যবহার করি, কিন্তু আপনাদের ওখানে এটা আপনি হেপকোতে হোক মডার্নে হোক খোঁজ করবেন, পাবেন ইনসুলিন 6x বা 3x, এটা খুব দ্রুত ভালো কাজ দেবে। ওই আমার ওই এর আর জন্য সেই সাথে যেহেতু আপনি টিজি বেশি আছে, আপনি ন্যাট্রাম সল্টটা মাথায় রাখেন। ওই কত 200 দিয়ে শুরু করবো স্যার? আপনার ইচ্ছা। আচ্ছা স্যার। আর স্যার যেটা রসুন থেকে যেটা তৈরি হয় মেডিসিনটা, ওইটা কি একটা আছে মেডিসিন গ্যালিটাব, রসুন দিয়ে যেটা হয়, মানে আপনি কি গ্যালিটাবের কথা বলতেছেন নাকি পটেন্সির কথা বলতেছেন? ওইটা নয় স্যার, ওই এটা রসুন থেকে একটা হচ্ছে মেডিসিনের নাম বলিস, আমার তো ভুলে গেছি। আমি আপনাকে যদি রসুনের কথা বলতে হয়, আপনি একটা কাজ করতে পারেন। আপনি হচ্ছে কাঁচা রসুন তো সমস্যা, আপনি তরকারির মধ্যে আস্ত রসুন দিয়ে দিবেন। ওই রসুনটা পরে আমরা যেমন ডাটা চাবাই খাই, ওই রসুনটা ওইভাবে চাবাই খাবেন, অথবা রসুনের আচার করে নেবেন। আর যদি আমি কাঁচা খেতে, ওই যে একজন লিখছে অ্যালবাম স্যাটাইভা রসুনের, কিন্তু ডায়াবেটিস এর ক্ষেত্রে অ্যালবাম স্যাটাইভা আমি কমই ব্যবহার করি। স্যার যদি কাঁচা ওষুধ আমি সকালবেলা খালি পেটে খেতে মানে খাওয়ার কাঁচা রসুন, কাঁচা রসুনের উপকারিতা আছে, কাঁচা রসুনের অপকারিতাও অনেক। কাঁচা রসুনটা সরাসরি না খায় আপনি মুড়ির সাথে খাইতে পারেন, আপনি চাল ভাজার সাথে খাইতে পারেন, আপনি রুটির সাথে খাইতে পারেন, আপনি দুধের সাথে খাইতে পারেন, এইভাবে খাইতে পারেন। ডাইরেক্ট কাঁচা রসুনটা আমি খাওয়ার পক্ষে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস যদি রিপিট করতেন ভালো হতো। কোনটা বললেন ইব্রাহিম? বলো। বিষয় সুগারের ক্ষেত্রে অনেকে হাই পার হয়ে যায় এবং লোয়ের ক্ষেত্রে মানে বিশেষ লক্ষণ যদি বলতেন তাহলে ভালো হতো। আসলে যখন হাইপো হয়ে যায়, হ্যাঁ, তখন রোগীর প্রথম শুরু হয় ঘাম, মানে তখন তো তার সুগারটা কমতে থাকে, তোমার কারণে এটা হাইপো হয়। যেহেতু আমাদের শরীরের শক্তি হচ্ছে সুগার, গ্লুকোজ, আর এই গ্লুকোজ যখন কমে তখন শক্তিগুলো কমে আসে, ঘাম হয়, মাথা ঘোরা হয়, অস্থিরতা হয়, শরীর কাঁপুনি দেখা দেয়, চোখে ঝাপসা দেখা দেয়। এই লক্ষণগুলো প্রাথমিকভাবে পাওয়া যায়। আচ্ছা, তবে যে মেডিসিন গুলো বললাম, এই মেডিসিন গুলো ভালো করে একটু ম্যাথমেটিক্যাতে পড়তে হবে, পড়লে আরো বিস্তারিত ভালো করে জানা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ। ওকে স্যার। রুবেল ভাই আছেন? হ্যাঁ, রেকর্ডিং হলো ঠিকঠাক? ঠিক আছে।